বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা অঙ্কের একটি খুবই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। যারা অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। এই অঙ্কটি কি বলেছে দেখো, বন্যাত্রাণী সাহায্যের জন্য একটি ক্লাবে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4096 টাকা চাঁদা উঠল। ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে করব? তো দেখো, এখানে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে। তো এই যে যতজন তত টাকা, অর্থাৎ যত তত এরকম যদি শব্দ থাকে, তোমরা এই অঙ্কগুলি কীভাবে করবে? এগুলো বর্গমূল বের করবে এবং যে বর্গমূলটি বের হবে সেটি হবে উত্তর। তো তাহলে আমরা এখানে কিভাবে এই বর্গমূলটি করব? তো দেখো, এই যে সংখ্যাটি রয়েছে 4096, এই 4096কে আমরা কি করব? দেখো, এখানে সংখ্যাটি এখানে প্রথমে লিখলাম। এবারে দেখো, ডান দিক থেকে আমরা জোড়া জোড়া সংখ্যা নেব। তো প্রথম জোড়া সংখ্যা কত? 9 6 96 এবং পরের জোড়া সংখ্যা কত? 4 এবং 0 40। তো এই দুটি জোড়া সংখ্যা আমাদের বের হলো। এবারে দেখো, আমরা ডান দিকে একটি দাগ কাটব। এবারে এই যে ডান দিকের যে জোড়া সংখ্যা থাকবে, সে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যাও থাকতে পারে। যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে তো বাঁ দিকে একটি বিজোড় সংখ্যা থাকবে প্রথমে। তো এদিকে আমাদের জোড় সংখ্যা রয়েছে 40 রয়েছে, এটিকে আগে আমাদের প্রথমে ধরতে হবে। তো এবারে দেখো, এই 40কে আমরা কি করব? এই যে ডান দিকে আমরা এমন একটি সংখ্যা নেব, সেই সংখ্যা দিয়েই গুণ করে 40 মিলবে বা 40-এর কম হবে। তো দেখো, এখানে যদি আমরা 6 নিই তাহলে 6 দিয়েই গুণ করব, অর্থাৎ 6-এর বর্গ বের করব। তাহলে 6 6 36 হচ্ছে। এরপরে যদি আমরা 7 নিই, 7-এর বর্গ কত? 7 7 49, অর্থাৎ 40-এর থেকে বড় হচ্ছে। তো এখানে আমরা 6 6 36 নেব। তাহলে এখানে 6 বসালাম, এখানে 36 বসাবো। এবার 40 থেকে 36 আমরা কি করব? বিয়োগ করব। তো দেখো, বিয়োগ করলে কত হয়? এখানে 4 হবে। ঠিক আছে, এবারে এরপরে আমরা কি করব? এরপরের যে জোড় সংখ্যাটি রয়েছে কত রয়েছে? 96। আমরা এখানে 96 সংখ্যাটিকে নামাবো। এবারে সম্পূর্ণ সংখ্যাটি এখানে কত হলো? তাহলে 496 হলো। এবারে দেখো, এখানে আমরা এই 496 সংখ্যাটির বাঁ দিকে একটি দাগ কাটব। এরপরে এই যে আমরা এখানে কত পেলাম? 6 পেলাম। এই 6-এর দ্বিগুণ সংখ্যা 12 এখানে আমরা বসাবো। এখানে 12 বসালাম। এবারে দেখো, এই 12-র পাশে আমরা এমন একটি সংখ্যা নেব এবং সেই সংখ্যা দিয়েই গুণ করব, যে গুণফলটি আমাদের কত হবে? 496-এর সমান হবে। তাহলে কি বললাম? এখানে যে সংখ্যাটি নিতে হবে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা 2 নিই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, এখানে যদি 3 নিই এখানে 3 দিয়েই গুণ করতে হবে। তো এই অঙ্কটির ক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা এখানে যদি 4 নিই এবং 4 দিয়েই গুণ করি তাহলে কি হবে? দেখো, 4 4 16, 16-র 6 হাতে 1, 4 2 8, 1 9, 4 1 4। তাহলে 496 মিলে গেল। তো এখানে আমরা 4 নিয়েছি এবং 4 দিয়েই কিন্তু এই সংখ্যাটিকে গুণ করেছি। তাহলে 496 মিলে গেল, অর্থাৎ এখানে আমরা 496 লিখব। তাহলে এখানে আমাদের মিলে গেল, এখানে কাটাকাটি হয়ে গেল। এবারে দেখো, এই যে আমরা এখানে 4 বসালাম, এই 4 কিন্তু আমরা এই 6-এর পাশেও বসাবো এবং আমাদের উত্তর কিন্তু বের হলো। দেখো, এই যে 64 বের হলো, এটিই হবে কিন্তু আমাদের উত্তর। তাহলে বর্গমূলের অঙ্ক আমরা কিন্তু এভাবেই করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি অঙ্কে যতজন তত টাকা, অর্থাৎ যত তত এরকম যদি থাকে, অবশ্যই সেটি বর্গমূল বের করবে এবং বর্গমূলই হবে উত্তর। পরের অঙ্ক দেখো। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, 8462 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 8462-র সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এরকম অঙ্ক আসলে তোমরা কি করবে? বর্গমূল করবে। তো চলো আমরা তাহলে 8462 এর বর্গমূল বের করি।
এখানে কিন্তু বর্গমূল মিলবে না। তো কীভাবে করব? তো চলো প্রথমে আমাদের বর্গমূল যে নিয়ম সেটি আগে করতে হবে। তো ৮,৪৬২, এটিকে যদি আমরা বর্গমূল বের করার চেষ্টা করি তাহলে কি হবে? দেখো, প্রথমে সংখ্যাটি নিলাম, এবারে জোড় জোড় সংখ্যা আমাদের নিতে হবে। তো দেখো, একটি জোড় সংখ্যা হলো ৬২, আরেকটি হলো ৮৪। ঠিক আছে, আমাদের ডান দিক থেকে জোড় জোড় সংখ্যা কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে প্রথমটি হলো ৬২, দ্বিতীয়টি হলো ৮৪। এবারে আমাদের বাঁ দিকের জোড় সংখ্যাটি প্রথমে নিতে হবে। তো কত এটি রয়েছে? ৮৪। তো এবারে দেখো, এদিকে আমরা এমন একটি সংখ্যা নেব যেটির সাথে ওই সংখ্যাটিকে গুণ করব, তাহলে ওই সংখ্যাটি অর্থাৎ ৮৪ সংখ্যাটি মিলবে বা তার থেকে কম হবে। তো দেখো, এখানে আমরা যদি ৯ নিই এবং ৯ দিয়ে গুণ করি, ৯ নং কত হচ্ছে? ৮১ হচ্ছে, অর্থাৎ ৮৪ থেকে ছোট হচ্ছে। ৯-এর থেকে বড় সংখ্যা এখানে আমরা নিতে পারবো না। ঠিক আছে, এক অঙ্কের সংখ্যাই নিতে হবে। ৯-এর পরে তো ১০, ২ অঙ্কের সংখ্যা হচ্ছে। তো ৯ নং ৮১। এবারে বিয়োগ যদি করি কত হবে? দেখো, এখানে ৩ হবে বিয়োগ। এবারে আমরা কি করব? এই যে পরের জোড়া সংখ্যাটি রয়েছে ৬২, এই ৬২ আমরা এখানে নিচে নামাবো। তাহলে কত হলো? ৩৬২ হলো। এবারে আমরা এদিকে একটি দাগ কাটব এবং এই যে এখানে আমরা ৯ পেলাম, এই ৯-এর দ্বিগুণ সংখ্যা অর্থাৎ ৯-এর ডাবল সংখ্যা এখানে কত? ৯ দুগুণ ১৮, এই ১৮ এখানে আমরা নিব। এবারে কি করব? এবারে দেখো, এই ১৮-র পাশে আমরা এমন একটি সংখ্যা নেব, সেই সংখ্যা দিয়েই গুণ করব এবং গুণফল কিন্তু এই যে ৩৬২ এর সাথে এবারে কিন্তু মিলবে না। এই যে ৩৬২ সংখ্যাটি রয়েছে এর থেকে কি হবে? একটু বড় সংখ্যা হবে। ঠিক আছে, তো দেখো এখানে এই যে ১৮ রয়েছে, এই ১৮-র সাথে এখানে আমরা যদি পাশে ২ বসাই এবং ২ দিয়ে গুণ করি, তাহলে দেখো কি হচ্ছে? ২ দুগুণা ৪, ৮ দুগুণা ১৬, ১৬-র ৬ হাতে ১, ২ একে ২ আর একে ৩, তাহলে কত হচ্ছে? ৩৬৪ হচ্ছে, অর্থাৎ ৩৬২ থেকে কিন্তু বড় হচ্ছে। তাহলে এই সংখ্যাটিই কিন্তু আমরা এখানে নেব। তাহলে এখানে দেখো, ৩৬২ থেকে ৩৬৪ কত বড় হচ্ছে? ৩৬৪ ২ বড় হচ্ছে। অর্থাৎ এখানে দেখো, আমাদের যদি ৩৬৪ হতো তাহলে কিন্তু মিলে যেত। তাহলে আমাদের এখানে কি ২ কম রয়েছে? অর্থাৎ আমাদের যদি এখানে ২ যোগ করি ৮,৪৬২-র সাথে, তাহলে কত হবে? ৮,৪৬৪। তাহলে কিন্তু এখানে আমাদের মিলে যেত। ঠিক আছে, অর্থাৎ আমাদের উত্তর হবে কিন্তু ২। ৮,৪৬২-র সাথে ক্ষুদ্রতম সংখ্যা ২ যদি যোগ করি তাহলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখানে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলি তোমরা করবে। পরের অঙ্কটি চলো দেখে নিই। এই অঙ্কটি কি বলেছে দেখো বন্ধুরা, ১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? ১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তো চলো, খুব সহজে আমরা এই অঙ্কটি কিন্তু করতে পারবো। তো দেখো, ১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি, সেগুলো আমরা বের করে তারপরে যোগফল বের করলেই হলো। তো দেখো, প্রথম যৌগিক সংখ্যাটি কত? ২। তাহলে ২ যোগ এরপরে ৩ মৌলিক সংখ্যা, যোগ এরপরে হলো ৫ মৌলিক সংখ্যা, যোগ এরপরে হলো ৭ মৌলিক সংখ্যা, যোগ চিহ্ন এবারে হলো ১১ মৌলিক সংখ্যা, যোগ এরপরে ১৩ মৌলিক সংখ্যা, যোগ এরপরে ১৭ মৌলিক সংখ্যা, যোগ চিহ্ন দিয়ে এবারে পরের মৌলিক সংখ্যাটি কত? ১৯, এবং যোগ চিহ্ন দিয়ে এর পরের মৌলিক সংখ্যাটি বসাবো, এরপরের মৌলিক সংখ্যাটি হলো ২৩। ঠিক আছে, তো ১ থেকে ২৫ পর্যন্ত কিন্তু এগুলি হলো মৌলিক সংখ্যা, ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ এবং ২৩। তাহলে এগুলির যদি আমরা যোগফল বের করি, যোগফল দেখো কত হবে? যোগফল হবে ১০০। তাহলে ১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো ১০০। এবারে কি বলেছে দেখো, এই অঙ্কটিতে একটি লোকের বেতন ৫০% কমিয়ে আবার ৫০% বাড়িয়ে দেওয়া হলো। তাহলে ক্ষতির পরিমাণ কত? ঠিক আছে, তাহলে প্রথমে বেতন ৫০% কমিয়ে দেওয়া হয়েছে এবং পরে আবার ৫০% বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ কত? তো দেখো, এই অঙ্কটি আমরা খুবই সহজ সরল পদ্ধতিতে করব। এখানে দেখো, যদি কোনো অঙ্কে বলে যে ৫০% কমিয়ে পরে আবার ৫০% বাড়িয়ে দেওয়া হলো, বা প্রথমে ৫০% বাড়িয়ে পরে আবার ৫০% কমিয়ে দেওয়া হলো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, ৫০ গুণ ৫০ বাই ১০০, অর্থাৎ যে
দুটি সংখ্যা দেওয়া থাকবে, সেই দুটির গুণফল করে বাই 100 আমাদের বসাতে হবে। তাহলে আমরা যদি 50 গুণ 50 বাই 100 এখানে করি, দেখো কি করব, এবারে কাটাকাটি করব। আমরা এখানে দেখো 50-এর দুটি শূন্য রয়েছে, এই 50-এর একটি শূন্য, এই 50-এর একটি শূন্য, ঠিক আছে, এই দুটি শূন্য কাটবো এবং নিচের 100-র দুটি শূন্য কাটবো, ঠিক আছে। তাহলে কি হলো, নিচে আর কোনো সংখ্যা থাকলো না, নিচে 1 থাকলো, এই 1-এর কিন্তু কোনো দাম নেই। তো উপরে দেখো 5 এবং 5 আমরা কি করব, গুণ করব, 5 5 কত হবে, 25 হবে, অর্থাৎ আমাদের ক্ষতির পরিমাণ হবে 25%। খুবই সহজভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলি করতে পারবো। তাহলে এই নিয়ম আমরা কখন প্রয়োগ করব, যখন কমিয়ে দেওয়া হবে আবার পরে বাড়িয়ে দেওয়া হবে এবং আমাদের পরিমাণটি একই থাকবে। তো এখানে দেখো 50% কমিয়ে দেওয়া হয়েছে, আবার 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমে কমিয়ে দেওয়া হয়েছে, তারপরে বাড়িয়ে দেওয়া হয়েছে, বা এখানে কিন্তু প্রথমে বাড়িয়ে দেওয়া হবে এবং তারপরে কমিয়ে দেওয়া হবে, এরকমও কিন্তু হতে পারে। ধরো 10% বাড়িয়ে দেওয়ার পরে আবার 10% কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম হবে। তখন আমরা কিন্তু ওই সংখ্যা দুটির গুণ করব এবং নিচে 100 বসাবো এবং কাটাকাটি করে যেটি বের হবে সেটি হবে আমাদের উত্তর। চলো আরেকটি অঙ্ক আমরা দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে। এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো, একটি লোকের বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি পেল, মোটের উপর শতকরা কত বৃদ্ধি পেল। এবারে এখানে কিন্তু দুইবারই বৃদ্ধি পেয়েছে, প্রথমে 10% পরে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পেয়েছে। এবারে আমরা কি করব, এর আগের বার কি, প্রথমবার কমেছে তারপর বৃদ্ধি পেয়েছে। তো দেখো এখানে আবার কিন্তু আমাদের দুইবারই বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো এটি আমরা কিভাবে করব, তো এখানে দেখো আমরা কি করব, প্রথমে 10 এবং এই যে 20% বৃদ্ধি পেল, অর্থাৎ 10 এবং 20 আমরা প্রথমে যোগ করব, ঠিক আছে। যোগ করে এবারে আবার যোগ চিহ্ন বসাবো, যেহেতু আমাদের এখানে বৃদ্ধি পাবে, দুইবারই কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই এখানে আমরা কি হবে, লাভ পাবো, এই জন্য আমরা এখানে যোগ চিহ্ন বসাবো। এবারে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে দেখো এই যে দুটি সংখ্যা রয়েছে 10 এবং 20, এটিকে আবার এবারে গুণ করব এবং নিচে আমরা 100 বসাবো, ঠিক আছে। তাহলে 10 যোগ 20 যোগ 10 গুণ 20 বাই 100। এবারে নিচের লাইনে কি করব, দেখো 10 যোগ 20 কত হবে, 30 হবে, 30 যোগ, এবারে আমরা কিন্তু এখানে কাটাকাটি করতে পারি। দেখো আমরা এখানে এই 10-এর একটি শূন্য এবং 20-র একটি শূন্য, এই শূন্য কাটবো এবং নিচের 100-র দুটি শূন্য কাটবো, তাহলে নিচে 1 থাকলো, নিচের 1-এর কোনো দাম নেই, তাহলে উপরে কত হলো 2 এবং 1 থাকলো, 2-এর আর 1 গুণ করবো, তাহলে 2-এর কত হবে, 2 হবে, অর্থাৎ এখানে আমরা 2 বসাবো। তাহলে কি হলো, 30 যোগ 2 হলো, তাহলে সমান সমান কত হবে, 30 2 যোগ করলে কত হবে, 32 হবে, অর্থাৎ আমাদের মোটের উপর 32% বৃদ্ধি পেল। একটি লোকের বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি পেলে মোটের উপর 32% লাভ হবে। এখানে লক্ষ্য করো সংখ্যা দুটি কিন্তু আলাদা রয়েছে। তো সংখ্যা দুটি আলাদা হোক বা সংখ্যা দুটি একই হোক, যখন পরপর বৃদ্ধি পাবে তখন কিন্তু এভাবেই কী হবে, প্রথমে আমরা সংখ্যাগুলি যোগ করব, তারপরে যোগ চিহ্ন বসিয়ে সেই সংখ্যা দুটির গুণ করে নিচে 100 বসাবো, ঠিক আছে। এরপর কাটাকাটি করে যেটি বের হবে সেটি হবে উত্তর। এবারে যখন একবার কমবে এবং আরেকবার বাড়বে তখন কি হবে, তখন দেখো সংখ্যা দুটি যদি একই থাকে তাহলে আমাদের শুধু সেই সংখ্যা দুটি গুণ করব এবং নিচে 100 বসাবো এবং এরপর কি করব, কাটাকাটি করব। আগের অঙ্কটির মতো সংখ্যা দুটি একই রয়েছে, একবার বৃদ্ধি পেয়েছে একবার কমেছে, তাহলে আমরা শুধু সংখ্যা দুটির উপরে গুণ করে নিচে 100 বসাবো, ঠিক আছে। নিশ্চয়ই আর কোনো অসুবিধা থাকবে না। চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো, 11x যোগ 11 সমান সমান 6x যোগ 46 হলে x এর মান কত। 11x যোগ 11 সমান সমান 6x যোগ 46 হলে x এর মান কত। x এর মান বের করতে বলেছে। তো চলো আমরা খুব সহজে এই অঙ্কগুলি সমাধান করব। এই ধরনের অঙ্ক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় গত বছরগুলিতে এসেছিল, তাই তোমাদের কিন্তু সম্ভাবনা রয়েছে আসার। তো দেখো আমরা নিচের লাইনে কি করব, সমান সমান দিয়ে এই যে দেখো আমরা এই যে x যুক্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা আগে বসাবো। তো 11x, এবারে দেখো এই যে 6x রয়েছে এটি কি সমান সমান চিহ্নের ডান দিকে রয়েছে, এটিকে আমাদের বাঁ দিকে আনতে হবে,
তাহলে এটি কি হবে, -6x হবে। ঠিক আছে, সমান সমানের এদিকে কি ছিল, এর সামনে কোনো চিহ্ন ছিল না, অর্থাৎ যোগ চিহ্ন ছিল। ঠিক আছে, তো এদিকে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 11x বিয়োগ 6x সমান সমান দিয়ে দেখো এবারে কি করব, এই 46 আমরা এদিকে বসাবো, সমান সমান চিহ্নের ডান দিকে 46 ছিল, এটি আমরা আগে বসাবো। এবারে দেখো বাঁ দিকে আমাদের 11 ছিল, তার সামনে যোগ চিহ্ন ছিল, এবার এইদিকে আনবো আমরা, তাহলে কি হয়ে যাবে, বিয়োগ 11 হবে। তাহলে 11x বিয়োগ 6x সমান সমান 46 বিয়োগ 11। এবার নিচের লাইনে কি হবে দেখো, 11x থেকে আমরা যদি 6x বিয়োগ করি কত হবে, 5x হবে। ঠিক আছে, সমান সমান দিয়ে এবারে 46 থেকে 11 বিয়োগ করব কত হবে, 35 হবে। তাহলে কি হলো, 5x সমান সমান 35, বা x সমান সমান কী হবে দেখো, এখানে এই যে 35 রয়েছে, 35 আমরা লিখলাম। এবারে দেখো এই যে x এর সাথে 5 ছিল, সেই 5কে আমরা নিচে নামাবো, অর্থাৎ কত হলো, 35/5। তো দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি কত হচ্ছে, 5xই থাকছে। এবারে আমরা কি করব, কাটাকাটি করব, 5 দিয়ে 35কে কাটবো, 5 × 7 = 35, তাহলে কত হলো, 7 হলো, অর্থাৎ এটি হবে আমাদের উত্তর। তাহলে x এর মান হবে 7। তাহলে এভাবেই কিন্তু আমরা সমীকরণের অঙ্কগুলি যদি আসে সহজেই করতে পারবো। চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এই অঙ্কটি কি বলেছে দেখো, একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% লাভ হলো, তাহলে বইটির ক্রয় মূল্য কত। তাহলে বইটির ক্রয় মূল্য বের করতে বলেছে। তো 480 টাকায় বইটি বিক্রয় করেছে এবং সেখানে 20% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য আমাদের কত সেটি বের করতে বলেছে। তো দেখো এখানে আমাদের লাভ হয়েছে 20%, অর্থাৎ 20% লাভের অর্থ কি, 100 টাকায় 20 টাকা লাভ, অর্থাৎ জিনিসটি যদি 100 টাকায় কেনা হয়েছে, 120 টাকায় বিক্রি করা হয়েছে। ঠিক আছে, জিনিসটি 20% লাভের অর্থ 100 টাকায় যদি কেনা হয় তাহলে বিক্রি হয়েছে 120 টাকায়, তাহলে 20 টাকা লাভ হয়েছে 100 টাকায়। ঠিক আছে, তাহলে দেখো 20% লাভের অর্থ কি, আমাদের জিনিসটি যদি 100 টাকা হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে আমরা একদিকে লিখব ক্রয় মূল্য, একদিকে লিখব বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 20% লাভের অর্থ কি, আমাদের যদি জিনিসটি 100 টাকায় কেনা হয়, অর্থাৎ বইটি 100 টাকায় কেনা হয়, 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত, 100 + 20, 100 টাকায় 20 টাকা লাভ, তাহলে 100 + 20 সমান 120 টাকা, 120 টাকা বিক্রয় মূল্য। কিন্তু আমাদের বিক্রয় মূল্য কত বলেছে, 480 টাকা, 480 টাকায় বিক্রয় করা হয়েছে, অর্থাৎ 480 টাকা বিক্রয় মূল্য বইটির। তাহলে আমাদের ক্রয় মূল্য কত সেটি বের করতে হবে, অর্থাৎ এখানে আমাদের ক্রয় মূল্যটি বের করতে হবে। তো দেখো আমরা কি করব, এখানে আমরা সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বের করে সহজে অঙ্কটি করব। তাহলে এখানে দেখো সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু আমাদের এখানে বিক্রয় মূল্য কত, 480 টাকা, তাহলে ক্রয় মূল্য বেশি হবে না কম হবে। এখানে কি হয়েছে, বিক্রয় মূল্যটি বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে কিন্তু ক্রয় মূল্যটিও আমাদের বৃদ্ধি পাবে। তাহলে এদিকে বৃদ্ধি পেল এবং এদিকেও বৃদ্ধি পাবে, তাহলে দুই দিকেই বৃদ্ধি পেল, বা এদিকে যদি কমে তাহলে এদিকেও কমে, এরকম যদি হয় তাহলে কী হবে, সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে এটি আমাদের কী হবে, সরল সম্পর্ক। এবং সরল সম্পর্ক হলে কি হবে, এই যে সংখ্যা দুটি রয়েছে এই সংখ্যা দুটি উল্টে যাবে, অর্থাৎ কী হবে, 480 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 120। এবারে গুণ চিহ্ন দিয়ে এই 100 আমরা এখানে বসাবো। এবারে কি করব, কাটাকাটি করব। দেখো এখানে আমরা কি করতে পারি, এই 480-র একটি শূন্য এবং 120-র একটি শূন্য কেটে দিতে পারি। এবারে কি করব, দেখো 12 দিয়ে আমরা 48কে কাটতে পারি, 4 × 12 = 48, তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে এখানে 4 হলো এবং আর কি রয়েছে, 100 রয়েছে। এই 4 এবং 100 কী করব, গুণ করব, তাহলে 4 100 কত হবে, 400 হবে, অর্থাৎ বইটির ক্রয় মূল্য হবে আমাদের 400 টাকা। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে খুব সহজেই আমরা করতে পারবো। তাহলে চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। কোনো আসল 25 বছরে সুদে আসলে হয় 3 গুণ, তাহলে সুদের হার কত আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা কীভাবে করব, আমরা একদিকে লিখব আসল, একদিকে লিখব সুদ আসল। এখানে এবার দেখো আমরা আসল কত ধরবো, 100 টাকা ধরবো। আসল আমরা 100 টাকা ধরলাম,
এবারে দেখো সুদে আসলে কত হবে, 3 গুণ হবে। অর্থাৎ আসল যদি 100 টাকা হয় তাহলে আমাদের সুদ আসল হবে তার 3 গুণ। তাহলে 3 গুণ 100 সমান 300 টাকা হবে সুদ আসল। তাহলে 100 টাকা হবে আসল, সুদ আসল হবে 300 টাকা। তাহলে এখান থেকে আমরা সুদ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে 300 থেকে 100 বাদ দিব। এই যে সুদ আসল থেকে কি বাদ দেব, আসল বাদ দেব, তাহলে সুদ পড়ে থাকবে। তাহলে 300 থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে কত পড়ে থাকছে, 200 টাকা থাকছে। অর্থাৎ এই 200 টাকা হচ্ছে আমাদের সুদ। এবং এই 200 টাকা সুদ আমরা কত বছরে পাচ্ছি, এই 25 বছরে কিন্তু এই 200 টাকা আমরা সুদ পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের সুদের হার কত, অর্থাৎ বছরে আমাদের সুদের হার বের করতে হবে। তাহলে কীভাবে করবো, দেখো এখানে আমরা এই যে 200 টাকা সুদ পাচ্ছি এটি পাচ্ছি 25 বছরে। তাহলে আমরা 25 বছরে সুদ পাই 200 টাকা। তাহলে 1 বছরে সুদ পাই কত হবে, নিশ্চয়ই কম হবে। তাহলে কি হবে, 200 এবং নিচে আসবে 25। তাহলে 200/25। এবারে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। 25 দিয়ে 200কে আমরা সোজাসুজি কাটতে পারি, 8 25 200। তাহলে 8% হবে সুদের হার। তাহলে কোনো আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার হবে 8%। তাহলে বন্ধুরা এইভাবে আমরা এই অঙ্কগুলি সহজে করতে পারবো। তাহলে আজকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।